তোমাদের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। প্রথম, ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল পাঞ্জাব, গঙ্গা দোয়াব অঞ্চল আফগানিস্তান। উত্তর হবে সপ্ত সিন্ধু অঞ্চল। পরের প্রশ্ন, প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে হরিয়ানার ভগবানপুরায়, হস্তিনাপুরে, অহিচ্ছত্রে, বুরজাহোমে। উত্তর হবে ভগবানপুরায়। পরের প্রশ্ন, শিক্ষার্থীরা গুরুদক্ষিণা হিসাবে প্রদান করত অর্থ, বস্ত্র, গরু কোনটি না? উত্তর হবে গরু। গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 4 জনকে, 5 জনকে, 1 জনকে না 10 জনকে? উত্তর হবে 5 জনকে। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের সময় মগধে কৃষির উন্নতি হয়েছিল কারণ সবাই কৃষিকাজ করত। রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করত। লোহার লাঙল ব্যবহার করা হতো। সব জায়গায় জমি খুব উর্বর ছিল। উত্তর হবে লোহার লাঙল ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, কুষাণরা ছিল স্কাইথীয় গোষ্ঠীর, ইউএঝি যাযাবর গোষ্ঠীর, পার্থীয় গোষ্ঠীর না ইন্দো গ্রিক গোষ্ঠীর একটি শাখা? উত্তর হবে ইউএঝি যাযাবর গোষ্ঠীর একটি শাখা। সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটাই নির্ভর করত মহামাত্রদের ওপর। ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয়। উত্তর হবে 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন। উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচয়িতা হলেন? উত্তর হবে কালিদাস। বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটি হলো এক একটি, উত্তর হবে নীতিশিক্ষামূলক গ্রন্থ। আলেকজান্ডার ধ্বংস করেন? উত্তর হবে পার্সিপোলিস নগরী। একজন বিখ্যাত পার্শ্বিক সম্রাট ছিলেন? উত্তর হবে কুরুশ। পরের প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো? উত্তর হবে তামার যন্ত্রপাতি। পরের প্রশ্ন, মৌর্য বংশের পতন ঘটে? উত্তর হবে 187 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, ওয়ারকথার অর্থ? উত্তর হবে শহর। চন্দ্রকেতুগড় বর্তমান পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? উত্তর 24 পরগনাতে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। ইন্দো ইউরোপীয় ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? হতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃত ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বেদকে কেন শ্রুতি বলা হতো? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হতো। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তর হবে অসমক। প্রশ্ন, মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম কি? উত্তর হবে ইন্ডিকা। হর্ষবর্ধনকে নিয়ে লেখা বাণভট্টের প্রশস্তি কাব্যটির নাম কি? উত্তর হবে হর্ষচরিত। অর্থশাস্ত্র বইটির লেখক কি? উত্তর হবে কৌটিল্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে প্রথম কোন মুদ্রার চালু হয়? উত্তর হবে রূপোর মুদ্রা। পরে ইলাহাবাস প্রশস্তি কে রচনা করে? উত্তর হবে হরিসেন। মগধ অঞ্চলে কোন প্রজাতির ধানের চাষ বেশি? উত্তর হবে শালি প্রজাতির ধানের চাষ বেশি হতো। জীবক পাণিনি চাণক্য ও মহাবিহারের ছাত্র ছিলেন? উত্তরে তক্ষশিলা মহাবিহারের। গুপ্ত আমলে সোনার মুদ্রাকে কী বলা হতে? হবে দিনার ও সুবর্ণ। প্রাচীনকালে দুটি বিখ্যাত শিক্ষাকেন্দ্রের নাম লেখা? উত্তর হবে তক্ষশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয়। রামায়ণে কতগুলি শ্লোক ও কটি কাণ্ড বিভক্ত আছে? উত্তর হবে রামায়ণে মোট 24,000 শ্লোক রয়েছে এবং রামায়ণে মোট 7টি কাণ্ডে বিভক্ত। বিশাখ দত্ত রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত। মেঘদূতম কাব্যের রচয়িতা কে? উত্তর হবে কালিদাস। কে প্রথম শূন্যের ব্যবহার করেন? সংখ্যা হিসেবে প্রথম শূন্যের ব্যবহার করেন আর্যভট্ট। সেন্ট থমাস খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমলে? উত্তর হবে গন্ডোফার্নেসের। মেসোপটেমিয়া কথার অর্থ কি? দুটি নদীর মধ্যবর্তী দেশ। ইন্দ্রগ্রীক রাজাদের মধ্যে কে বিখ্যাত ছিলেন? উত্তর হবে মিনান্দার। 3 দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর লেখো। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। স্নাতক কি অথবা স্নাতক কাদের বলা হতো? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার একটি চূড়ান্ত পর্ব উপাধি ছিল স্নাতক। স্নাতক স্নান করা থেকে স্নাতক শব্দটির উপাধি। 12 বছর শিক্ষা শেষে শিষ্য বা ছাত্রদের বিশেষ স্নান করার মাধ্যমে স্নাতক উপাধি দেয়া হতো। বৈদিক শিক্ষা ছিল আজকের প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই। চিত্রিত ধূসর মাটির পাত্র কি? ভূমিকা। চিত্রিত ধূসর মাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ধূসর মাটির পাত্র গৃহস্থলীর কাজে আর্যভাষীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল। ছবি আঁকা। পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো।
বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন ধারণা আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধম্ম, সঙ্ঘ। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো? চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে দুই ভাগে ভাগ হয়ে যায়। দিগম্বর জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন। এর জন্য এদের দিগম্বর বলা হতো। শ্বেতাম্বর জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যেতেন। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন। এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। অশোকের ধর্ম কি? সম্রাট অশোক ধর্ম প্রচার করেছিলেন। অশোকের ত্রয়োদশ লিপিতে ধর্ম কথাটির উল্লেখ আছে। ধর্মের মূল কথা হিংসা না করা। ধর্মে প্রাণীহত্যা বন্ধ করার কথা বলা হয়। তাছাড়া পিতা মাতাসহ সব গুরুজনদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়। ধনী দরিদ্র সব মানুষের জন্যই তিনি ধর্মের আদর্শ প্রচার করেন। সাম্রাজ্য কি? সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। মহাজনপদগুলির প্রধান প্রধান কৃষিজ ফসলের নাম লেখো। মহাজনপদের যুগে কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা। গাঙ্গেয় উপত্যকার উর্বর মৃত্তিকা ধান, গম, যব, আখ, তুলো প্রভৃতি উৎপাদিত হতো। কৃষিজ ফসলের মধ্যে ধানই ছিল প্রধান শস্য। কাশ্যবন কি? মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ব্যবসা বাণিজ্যে বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো। আর কাশ্যবন হলো ধাতু তৈরি বহুল প্রচলিত এক ধরনের মুদ্রা, যা সেই যুগে বিনিময় মাধ্যম ছিল। ব্রাহ্মী এবং খরস্বী লিপি কি? প্রাচীন ভারতীয় উপমহাদেশে দু রকমের লিপি ব্যবহৃত হতো। একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হলো খরস্বী লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, খরস্বী লিপি ডান থেকে বাম দিকে লেখা হতো। সঙ্গম সাহিত্য কাকে বলে? দক্ষিণ ভারতের তামিল সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য। প্রাচীন সঙ্গম সাহিত্যের অন্যতম উদাহরণ হলো একটি কবিতা সংকলন। এই কবিতা সংকলন থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র পাওয়া যায়। পরের প্রশ্ন, কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো। উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলামার মালকা বিগাগ্নি মিত্রম। ময় হসন্ত দেবে। নগরাষ্ট্র বা পলিস কি? ভূমিকা। পর্বত সংকলন গ্রীসের অনেকগুলি পলিস গড়ে ওঠে। পলিস প্রাচীন গ্রীসে পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকেই বলা হতো নগরাষ্ট্র বা পলিস। বিখ্যাত পলিস দুটি বিখ্যাত পলিস হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক ধর্মীয় শাসন কেন্দ্র হিসাবে পলিস গড়ে ওঠে। কে মিশরকে নীলনদের দান বলেছে? প্রাচীন সভ্যতা ও পিরামিডের দেশ মিশরকে নীলনদের দান বলা হয়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে মন্তব্য করেছেন। নীলনদ মরুপ্রায় মিশরে জীবনরেখার মতো প্রবাহিত। নীলনদ না থাকলে মিশর দেশটিও মরুভূমি হয়ে যেত। এই জন্য হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন। আর্যভট্ট রচিত দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। গুপ্ত যুগে বিখ্যাত পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিদ ও গণিতবিদ ছিলেন আর্যভট্ট। আর্যভট্টের দুটি বিখ্যাত গ্রন্থ হলো আর্যভট্টি এবং সূর্য সিদ্ধান্ত। পরে হচ্ছে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 সমান 15। প্রথম, চতুরাশ্রম প্রথা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর লিখবে। আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে বিভক্ত। চতুরাশ্রম প্রথা। ব্রহ্মচর্য, এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গৃহে থেকে পড়াশোনা করত। গৃহস্থ, পড়াশোনা শেষে ছাত্ররা নিজেদের বাড়িতে বা নিজ বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ, এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। সন্ন্যাস, বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্রক ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। রন্তিন কাদের বলা হতো? সভা ও সমিতি বলতে কি বোঝো? রন্তিন বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রন্তিন বলা হতো। দাঁড়ি, রন্তিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। সভা ও সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত। সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান। সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে।
সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ। অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচররা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারিনী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবরাখবর সম্রাটের কাছে চলে আসত। গুপ্তচর নিয়োগের কারণ। মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল: 1. সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবর আনা। 2. অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা। 3. রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা। এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? এলাহাবাদের কৌশম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজজয় প্রভৃতি সম্বন্ধে জানা যায়। বেশিরভাগ মহাজনপদগুলি কেন গাঙ্গেয় উপত্যকায় গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বেশিরভাগ মহাজনপদ গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে গড়ে উঠেছিল। কারণ: 1. কৃষির সুবিধা। কৃষিকাজ ছিল এই সময়ের মানুষের প্রধান জীবিকা। উর্বর পলিযুক্ত মাটি ও জলসেচ সুবিধার জন্য এই অঞ্চলে কৃষির উন্নতি ঘটে। 2. ব্যবসা বাণিজ্য। নদী ছিল বাণিজ্যের প্রধান মাধ্যম। গঙ্গা, যমুনা, সোন, গণ্ডক প্রভৃতি নদীপথে বাণিজ্য চলত। এই কারণে গাঙ্গেয় উপত্যকায় বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। অগ্রহার ব্যবস্থা। গুপ্তযুগে বিভিন্ন রকমের ভূমিদান ব্যবস্থা প্রচলিত ছিল। এমনই একটি নিষ্কর ভূমিদান ব্যবস্থা হলো অগ্রহার। 1. বাংলার তাম্রলেখ। বাংলায় পাওয়া গুপ্ত আমলের একটি তাম্রলেখ থেকে গুপ্ত যুগে দানের উদ্দেশ্যে কেনা জমির কথা জানা যায়। ওই জমিগুলি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। জমিগুলি নিষ্কর ছিল। জমিদান। গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধবিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো। এই জমিদানকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ ও কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। টিকা লেখো নালন্দা মহাবিহার। ভূমিকা। ভারতের অন্যতম প্রাচীন শিক্ষাকেন্দ্র তথা মহাবিহার ছিল নালন্দা। আকার, আয়তনে, গরিমায় এটি ছিল প্রাচীনকালের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা। গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত নালন্দা মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। অবস্থান: বর্তমানে বিহারের পাটনা জেলার বিহার শরীফ মহকুমার অন্তর্গত বাখারগাঁও এ নালন্দা মহাবিহারটি অবস্থিত। পাঠ্য বিষয়: এখানে ইতিহাস, ভূগোল, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, বৌদ্ধ দর্শন, ব্যাকরণ, নীতিশাস্ত্র, চিকিৎসাবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হতো। শিক্ষা পদ্ধতি: ভারত ও ভারতের বাইরে তিব্বত, চীন, কোরিয়া, জাপান, সুমাত্রা, জাভা, সিংহল প্রভৃতি দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। এখানে বিনা খরচে ছাত্ররা পড়তো। লেখাপড়া শেষ হওয়ার পর ছাত্রদের পরীক্ষায় বসতে হতো। ছাত্র ও শিক্ষক সংখ্যা: নালন্দায় 10,000 ছাত্র এবং 100 জন শিক্ষক অধ্যাপক থাকতেন। টিকা লেখো তক্ষশিলা মহাবিহার। গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা, যা শিক্ষাকেন্দ্র হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিল। 1. পরিচালনা ও নিয়মকানুন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা তক্ষশিলায় আসত উচ্চশিক্ষা লাভের জন্য। ছাত্ররা কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মধ্যে শিক্ষালাভ করত। 2. শিক্ষাদান পদ্ধতি। 16 থেকে 20 বছর বয়সে ছাত্ররা তক্ষশিলায় ভর্তি হতে পারত। ভর্তির ক্ষেত্রে ছাত্রদের যোগ্যতা মান যাচাই করে নেওয়া হতো। এখানে 8 বছর পড়তে হতো। পাঠ্য বিষয়: এখানে বৌদ্ধ ধর্মশাস্ত্র ছাড়াও ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয় পড়ানো হতো। তার গুরুত্ব: এই মহাবিহারটি শিক্ষা বিস্তারের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। টিকা লেখো গান্ধার শিল্প। ভূমিকা। কুষাণ যুগে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গান্ধার অঞ্চলে যে শিল্পের উদ্ভব হয় তাকেই বলা হয় গান্ধার শিল্প। 1. শিল্পের বিষয়বস্তু। বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। গান্ধার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি। 2. বুদ্ধমূর্তির বৈশিষ্ট্য। গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধমূর্তি তৈরি করেন। টিকালো নাক, টানা ভুরু ও আধবোজা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য।
মূর্তির পায়ে রোমানদের মতো জুতো ও সোনালি রং এর ব্যবহার দেখা যায়। গুরুত্ব: বুদ্ধের মূর্তির ভঙ্গিমা, পোশাকের ব্যবহার সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়। ইরানীয় ও মধ্য এশিয়ার শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল। পাশে থেকে রয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। প্রথম, টিকা লেখো গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চা। পরের প্রশ্ন, সম্রাট অশোকের ধর্মনীতি বা ধর্মনীতির বর্ণনা দাও। মৌর্য যুগের সমাজ ও অর্থনীতির পরিচয় দাও। স্তূপ, চৈত্য, বিহার বলতে কী বোঝো? গুপ্ত আমলের বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা ও বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সারসামেরিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না। আর আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটি প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।